নাহিদ ইসলামের এই যে জামাতে ইসলামের বিষয়ে যে স্টেটমেন্ট দিছে, এই কারণে নাহিদ ইসলামের সমস্ত পাপ আজকের জন্য মাফ করলাম, ঠিক আছে। এখন সে যেটা বলছে, দেখেন, আমাদের যে গণভোট নিয়ে আলোচনা হচ্ছিল, সহজ মনে সারা দেশের মানুষ মনে করছে কি যে জুলাই সনদের জন্য গণভোট, আচ্ছা ঠিক আছে আমরা এটার পক্ষে ভোট দিলাম, এটা সবার সরল মনে বিশ্বাস ছিল। কিন্তু জামাতে ইসলাম এখানে টুইস্ট লাগাইছে যে না, আসলে জুলাই সনদ সবাই চাইলেও এর মধ্যে আরেকটা প্যাচ আছে, সেটা হলো সবাই পিআর চায় কি পিআর চায় না। তারা গণভোটের আদলে তাদের রাজনৈতিক এজেন্ডাকে সামনে রেখে জুলাইয়ের আমাদের যারা পক্ষের শক্তি তাদের মধ্যে আবার তারা হলো দ্বন্দ্ব লাগাতে চায়। হুম, দ্বন্দ্ব লাগাতে চায়। এই জন্যই নাহিদ বলছে যে এটা একটা প্রতারণা। আর আপনার হলো নাহিদদের সাথে জামাতের একটা কমিটমেন্ট ছিল, সেটা ওই মাঠ পর্যায়ে প্রোগ্রাম বাস্তবায়ন করা। অনেক জামাত নেতা বলছে আমি জামাত করি কিন্তু এনসিপির প্রোগ্রামে আসছে, এরকম দেখছেন না আপনারা? এগুলো একটা কমিটমেন্টের কারণে তো একসাথে করছে। সেই জায়গা থেকে যখন ওই নাহিদরা জুলাই সনদ স্বাক্ষর করতে যায়নি আর জামাত সেখানে কমিটমেন্ট ভেঙে চলে গেছে, তখন তারা তাদেরকে প্রতারক হিসেবেই দেখছে। এটা একটা বিষয়, এটা নাহিদদেরকে বুঝতে হবে যে রাজনীতি ওদের একটু ম্যাচুরিটির ঘাটতি আছে। এবং বাংলাদেশে জুলাই সনদের জন্য যে প্রোগ্রামটা হয়েছে, এই প্রোগ্রামটাকে আবার হবে? হবে না। তো না না, ওইটাই তো। তাহলে এখানে প্রায় সকল দল হলো নাটকবাজ আর ওরা হলো মানে নায়ক। হ্যাঁ, এটা তো তারা বলতে পারে তারা অন্যান্য দলগুলোকেও প্রতারক বলছে। তো বাংলাদেশের মানুষ তো জানে যে গণ অভ্যুত্থানের পরে কারা প্রতারণা করছে। জানে না বাংলাদেশের মানুষ কারা নিয়োগ বাণিজ্য করলো? এটাই কি গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল? কারা বাজি করলো, কারা মব সৃষ্টি করলো, কারা বিয়ের বাড়িতে গিয়ে মব করলো, তাই না? আওয়ামী লীগ একজন নেতা তার ছেলেকে বিয়ে দিচ্ছে, ভাই আপনি বিয়ে দেওয়ার অধিকার কাটিয়ে নেবেন নাকি? এনসিপির নেতারা দেয় সেখানে মব করতেছে যে এখানে মানে তাদেরকে বিয়ে করতে দেবে না, এরকম একটা অবস্থা। তো এই যাদের নৈতিক অবস্থান, তাদেরকে নিয়ে আমাদের আর কি বলার বলেন এখন? তাদেরকে তাদেরকে এখন যে আহ্বান, আপনারা এইভাবে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা নেওয়ার সুযোগ মানে উচিত হয়নি। আপনারা নেবেন হলো জনগণের পকেটের একটা কানাকড়ি। এই কানাকড়ির অনেক মহব্বত আছে। আমরা মাঝে মাঝে পাবলিক ফান্ডিং এর মাধ্যমে ফেসবুকে বলি যে আমাদেরকে কিছু অর্থ সহযোগিতা দেন, আমরা চলতে পারছি না, আমাদের রাজনৈতিক কাজ ব্যাহত হচ্ছে। অনেক মানুষ গালি দেয়, কিন্তু আমরা এটাকে খারাপভাবে নেই না। আমরা আমরা গত দিনে আমি আমি আমার নাম্বার দিয়ে পোস্ট করেছি আমাদের নিবন্ধনের জন্য টাকা লাগবে, আপনারা একটু হেল্প করেন। অনেক মানুষ গালি দিচ্ছে। আমি মানুষের কাছ থেকে একটু হেল্প চাইছি। আপনি ধরেন এটা এটা অনুদান বলেন, ভিক্ষা বলেন, সহযোগিতা বলেন, চাঁদা বলেন, যাই বলেন, চাইছি। এর যাদের ভালো লাগবে, আমাদের ভালো লাগে তারা দেবে, যারা লাগে তারা দেবে না। এখানে এসে মানে হাজার হাজার মানুষ কমেন্ট করতেছে যে আমরা নিচ্ছি কেন, মানে আমরা এই সহযোগিতা নিচ্ছি কেন? তাহলে আমরা জনগণের অনুদান নিয়ে খাই আর ওরা হলো বাতাস খায়, ঠিক আছে? এরকম একটা অবস্থা যে ওরা কোনো অনুদান নেয় না, এমনি এমনি হাওয়ায় হাওয়ায় দল চলে, তাই না? তো এগুলো নিয়ে অনেক আচরণ করছে। তো জনগণ সরকারের পৃষ্ঠপোষকতাতে আপনারা হলো প্রতারণা আছে, কিন্তু জনগণের অনুদান নেওয়াতে প্রতারণা নাই। এনসিপি যখন ওই যে ক্লাউড ফান্ডিং করলো, সেই ক্লাউড ফান্ডিং মানুষ কি গালি দিছে? গালি দেয় নাই। তো ওরা সেই ক্লাউড ফান্ডিং এর মাধ্যমে দল চালাবে, সেটা না করে ওরা কি করলো, গুলশানে মপ করতে হবে, বিয়ের বাড়িতে মপ করতে হবে, এই নেতাকে ধরতে হবে, ওরে কাটতে হবে, মারতে হবে, এগুলো এগুলো দিয়ে গুরুত্ব দিল। নিয়োগ বাণিজ্য, এক একটা বড় বড় নিয়োগ 10 কোটি 5 কোটি টাকার ডিল, সেই 3 কোটি টাকার এখনো সমাধানই হলো না। সচিবালয়ে 3 কোটি টাকার চেক পাওয়া গেল না। বললো কি যে 7 দিনের তদন্ত, 7 দিন শেষ হয়েছে নি, বলেন 7 মাস শেষ হয়েছে নি, তদন্ত প্রতিবেদন আসছে? আসেনি। তাহলে এনসিপিকে ডিসিশন নিতে হবে যে তারা এই যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা হয়ে চলবে, নাকি হলো এই জনগণের কষ্টের দানের টাকায় চলবে। আমাদের যে সকল জুলাই যোদ্ধারা ছিল তারা একটা সুনির্দিষ্ট পয়েন্ট নিয়ে কথা বলেছিল। সেটি হলো, এখানে একটা পয়েন্ট ছিল সকল হত্যার বিচার করতে হবে। এই জুলাই গণ অভ্যুত্থানে যারা ছাত্র জনতাকে হত্যা করেছে, তারাও হত্যাকাণ্ডের শিকার হয়েছে পরাজিত হওয়ার পরে, বা এই ধরনের একটা ঘটনা আছে। তো আপনি যদি জনগণের কাছে পরাজিত কোনো ব্যক্তি হত্যার বিচার চান, তাহলে তো বাংলাদেশের নাগরিকদের ফাঁসি দিতে হবে। তা এটা কি জুলাই সনদে থাকা উচিত? জুলাই সনদ বিষয়ে জুলাই যোদ্ধারা সঠিক দাবি করছে। এবং এইটা যখন আমার কাছে আগের দিন রাতে আসলো, তারা বিএনপির সাথে, জামাতের সাথে, এনসিপির সাথে রিচ করতে পারতেছে না, আমার কাছে আসছে, তখন আমি ওই দলগুলোকে সবাইকে বললাম যে এরকম একটা বিষয় আছে। তো ওইখানে না কেউ রেসপন্স করেনি বিএনপি ছাড়া।
আসলে বিএনপি বাংলাদেশের দায় নিতে পছন্দ করে। তারা দায় নিয়ে সঙ্গে সঙ্গে শুনলো কি বিষয় বলো তো। তা আমি সালাউদ্দিন ভাইকে বললাম, ভাই এরকম বিষয়টা পড়েন। আচ্ছা, আমাদের তো নেতৃবৃন্দ সবাই অনেকে ঘুমায় গেছে, তারপর আমি সবাইকে নোট দিয়ে রাখতেছি, কালকে সকালে ফার্স্ট টাইম যেন আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি, আমি সবাইকে জানাই রাখতেছি, অনুমতি নিচ্ছি। তো উনি সঙ্গে সঙ্গে সকালবেলা আলোচনা করে ফেসবুকে পোস্ট দিয়ে দিলেন। জুলাই যোদ্ধারা যারা, তারা ওখানে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল যে আমাদের দাবি আদায় হয়েছে। কিন্তু যারা বলল দাবি আদায় হয়েছে তাদেরকে আবার মারতে গেল কারা কারা বুঝছেন? জুলাই যোদ্ধারা আবার উল্লাস প্রকাশ করছিল ওখানে যে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, ঠিক আছে, তখন তাদেরকে মারতে গেছে। তার মানে ওই যে জুলাই যোদ্ধাদেরকে তারা আবার মারতে গেছে, ওরা আসলে মূল শয়তান, ওরাই ভণ্ডুল করতে গেছিল। এবং আমাদের কাছে ছবিগুলো আছে, আমরা এমনি ফাও ফাও বলতেছি না। ওইখানে কিছু লোক ছিল যারা আমাদের জুলাইয়ের পক্ষের না, ঠিক আছে। সালাউদ্দিন ভাইকে ভিলেন বানানো সবচেয়ে সহজ, ঠিক আছে। কিছু একটা হলে সালাউদ্দিন ভাইরে গালি দিয়ে দাও, হ্যাঁ, তাকে রহেদ দালাল বানায় দাও, তাকে ওই শিখাই দিছে আমাদের পিনাকি দাদা ইলিয়াস ভাই, ঠিক আছে। আবার দেখবেন যে পিনাকি দাদা সালাউদ্দিন ভাইয়ের প্রশংসাও করছে। সালাউদ্দিন ভাই সহ আরও বেশ কিছু নেতৃবৃন্দ আছে, টার্গেট করা হয়েছিল। যেমন প্রথমে ধরা হলো কাকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হ্যাঁ, আপনার হলো 18 সালের নির্বাচনী ক্যাম্পেইনের সময় আপনাদের মনে আছে যে ওনার কথাগুলো মানুষ কীভাবে মায়ার সঙ্গে নিত। টার্গেট করা হয়েছে যে এই ব্যক্তি আবার যদি নির্বাচনে ওই সেম একই মায়া নিয়ে হাজির হয় দেশের জন্য, ঠিক আছে, তাহলে তাকে কী করতে হবে, তাকে নষ্ট করতে হবে। এরপর নষ্ট করার পরে কাকে টার্গেট করা হলো, খসরু ভাইকে টার্গেট করা হলো, ঠিক আছে। দেখেন বিএনপির একবারে হাই কমান্ডের যারা যারা ডিসিশনাল, টার্গেট করে সুনির্দিষ্টভাবে ধরে ধরে ধরে, তারপরে কাকে করা হলো, মির্জা আব্বাস ভাইকে। এরপর কাকে করা হলো, যে সালাউদ্দিন ভাইকে। এবং তাদের টার্গেট যে সালাউদ্দিন ভাই এর যে সম্ভাবনা, সালাউদ্দিন ভাই তো এখন থাকে না, মানে এখন ওনাকে উনি হাঁটলেও নায়কের মতো লাগে, যে মনে হয় যে সিনেমার কোনো বিশাল ক্যারেক্টার সামনে। ওটা তো সিনেমায় ওটা আসে, কিন্তু বাস্তবেও যে একজন ব্যক্তি এতটা সুদর্শন, তারপরে হলো আচরণ তার, এবং তার মধ্যে কোনো রাগ ক্ষোভ নাই, দেখবেন উনি ওনাকে আপনারা কোনোদিন ওনাকে রাগাতে পারবেন না, ঠিক আছে। তো সেই জায়গা থেকে টার্গেট করা হয়েছে ওনাকে, যে এইটা হলো বিএনপির মূল একটা অ্যাসেট, এই অ্যাসেটকে যদি নষ্ট করা যায় তাহলে বিএনপি পতন হয়ে যাবে। এবং এটা কেমন, দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অ্যাসেট, যে 11 সালে যার চোখ বেঁধে নিয়ে যাওয়া হলো, নির্যাতন করা হলো, এবং 2013 সালে না 14 সালে আবার তাকে গুম করা হলো। সেই গুমের পরে 61 দিন তিনি বাংলাদেশে গুম অবস্থায় ছিলেন। এরপর তাকে ভারতে নেওয়া হলো, ভারতে নিয়ে ওনাকে কি করা হলো, জেলে নেওয়া হলো, সেখান থেকে ওনাকে হাসপাতালে নেওয়া হলো অসুস্থ বলে, তারপরে কোর্টে নেওয়া হলো। এই যে পুরো একটা সিনারিও, এই সব কিছুকেই মানে মুহূর্তের মধ্যে কি করলো, কালো কাপড় দিয়ে ঢেকে দিয়ে বললো এ হলো রয়ের এজেন্ট, ঠিক আছে। মানে এইভাবে একজন, আমি খুব করে বলি 2018 সালে একটা স্মৃতিচারণ করি। 18 সালে আমরা আন্দোলনে সবাইকে উচ্ছ্বাসিত করে ফেলেছি, ঠিক আছে। ওনার সাথে আমার যোগাযোগ হলো, উনি আমাকে বলতে, তারেক তোমরা কি শুধু কোটা সংস্কার চাও, নাকি আমাদের জন্য একটু সুযোগ করে দেবে, আমরা স্পেস পাচ্ছি না, তোমরা এমন কিছু করো যেন দেশটা মুক্তি পায়। তো তখন 8 এপ্রিল হলো জাকির সোহাগ ওরা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে পুরো আন্দোলনের, ঠিক আছে। তো বলতেছে, তখন সালাউদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করছি, তো বলতেছে যে যে ওরা যা করতেছে তোমরা তার বিপরীত করো। তখন আমরা সরাসরি ওখানে তাদেরকে চার্জ করলাম, পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হলাম। 18 সালের কথা বলতেছি, হ্যাঁ। তো পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ার পর জাকির সোহাগরা সবাই পালায় গেল। তারপরে ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী কী হয়েছে আপনারা সবাই জানেন। 18 সালের আন্দোলনে সালাউদ্দিন ভাই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করছে, এবং কিভাবে নন ট্রেসেবল ফোন নিতে হবে সেই পরামর্শগুলো, সেই আঞ্জামগুলো করা। শুধু শুধু 24-এর আন্দোলন না, আমি 18 সাল থেকে বলতেছি। 18 সালে কোথায় ছাত্র শিবিরের সাথে যোগাযোগটা করে দিছে সেটাও সালাউদ্দিন ভাই, ছাত্র দলের সাথে যোগাযোগ করা দিছে সালাউদ্দিন ভাই। জামাত নিজেও গায়েব ছিল, যোগাযোগ করতো না, কথা বলতো না। তো উনি দূরে ছিলেন, কিন্তু দেশটারে উনি মায়া দিয়ে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে উনি এখানে ছিলেন। এইগুলো সব কিছু জানে, যারা এই শয়তানেরা ওনাকে রয়ের এজেন্ট বানাইছে না, ওরা সব জানে। বলছে না, কি বলছে, যে সুন্দরী রমণী নিয়ে হলো ভারতের শিলিগুড়িতে। ভাই তুমি দেখছো সুন্দরী রমণী নিয়ে? এটা কেউ কোনো প্রুফ দিতে পারছে? আপনার কি মনে হয় ইলিয়াস ভাইয়ের কাছে একটা ছবি থাকলে উনি না পোস্ট করে থাকতে পারতো এতদিন? ওনার পেট বাস্ট হয়ে যেত এতদিন, হ্যাঁ।
তো করে না কেন? তো এগুলো করলো, এগুলো করে জাস্ট যে এই যে এগুলো মানে জাস্ট মানুষকে কষ্ট দেওয়া, পেরেশানি দেওয়া।